সংশোধিত উন্নয়ন বাজেটটা তো বাজেটেরই একটা অংশ। বাজেটের পুরো কাঠামো তৈরি হলেই কেবল এখানে সংসদীয় উন্নয়ন, এই সংশোধিত উন্নয়ন বাজেটটা পুরোপুরি বোঝা যায়, এটা খাতোয়ারি বরাদ্দ করা যায়, সবকিছু করা যায়। এবং এই কমিটিটা হলো সকল মন্ত্রণালয়ের উপদেষ্টা, সকল মন্ত্রণালয়ের সচিবরা এবং প্রধান উপদেষ্টা মিলে পরিকল্পনা কমিশনে আয়োজন করে। বছরে একবার বা দুবার এই মিটিংটা হয়। বাজেটের অনুমোদনের মিটিং না হয় কেন, এই সংশোধিত উন্নয়ন বাজেটের অনুমোদনের জন্য এত বড় কমিটির আয়োজন হয়, এটা আমি এটা ঠিক কেন হয় আমি জানি না। মানে একটা হতে পারে যে এইটার সাথে সাথে আমরা আরো একটা জিনিস যেটা দেখেছি, উপস্থাপন করেছি, সেটা হলো, সেটা সব মন্ত্রণালয়ের জন্য খুব প্রয়োজনীয়। সেটা হলো এই চলতি বাজেটেই বিভিন্ন মন্ত্রণালয়ে যে বাজেট বরাদ্দ সেটার কতটুকু বাস্তবায়ন হয়েছে। এটার জন্যই বোধ হয় এই সব মন্ত্রণালয়ের সচিবদেরকে থাকার ব্যবস্থাটা করা হয়, আমার ধারণা। আমার তো আগের অভিজ্ঞতা নেই। 1996 সালে আমি যখন উপদেষ্টা ছিলাম পরিকল্পনা ও অর্থ পরিকল্পনা, তখন এই কমিটিটার দেখিনি, এবং আমি একাই যা করেছি, একাই বাজেট করেছি। প্রধান উপদেষ্টাকে বলেছি এটাই বাজেট, আমি আজকে এটা প্রেসে দিয়ে দিচ্ছি। উনি বলছেন দিয়ে দেন, রাষ্ট্রপতির একটা সিগনেচার লেগেছে। সেই যুগে আমরা ছিলাম অনেক টিম ওয়ার্ক এবং অত নিয়ম কানুনের দরকার ছিল না। এখন তো অনেক সরকার অনেক বড় হয়েছে, নিয়ম কানুন বদলে গেছে। যাই হোক, মূল একটি হলো যে আমরা যে বাজেটের সংশোধন করছি এবং সেটার জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয় কতদূর বাস্তবায়ন করেছে, এটা হলো মূল বাজেট, যেটা জুনের শেষে বা জুলাই মাসে দেওয়া হয়েছিল। আর এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের বাজেট না। কাজেই আমরা যদি আসলে গণ অভ্যুত্থানের আগেই হয়ে যেত, আমরা যদি বাজেট নিজেরা তৈরি করতাম, তাহলে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা খুব সম্ভব উন্নয়ন বাজেটকে এর থেকে ছোট করতাম। তার কারণ হলো, দেখাইতে যাচ্ছে যে আমরা তো অনেক বাজেটের উন্নয়ন বাজেটের প্রত্যেকটা প্রকল্প যাচাই বাছাই করতে অনেক সময় লেগেছে, প্রকল্পগুলোকে সংশোধন করেছি, ছোট করেছি, এবং নতুন প্রকল্পগুলো তৈরি করতে গিয়ে সময় লেগেছে। এই জানুয়ারি থেকে নতুন কিছু প্রকল্প, আমাদের তৈরি প্রকল্প শুরু করতে পেরেছি, এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় যেসব প্রকল্প, যেগুলো জনপ্রতিনিধিরাই সাধারণত তারা চাহিদা তৈরি করেন, এটাই তো সবচেয়ে বড় বরাদ্দ এই খাতেই হয়। এই চাহিদা তো এবার নাই। তবু আমরা চেষ্টা করেছি যে স্থানীয় প্রশাসনের কাছ থেকে অন্তত যদি এই স্থানীয় প্রকল্পগুলো বরাদ্দ পাওয়া যায়। যাই হোক, যদিও মূল উন্নয়ন বাজেট, বার্ষিক উন্নয়ন বাজেট আমরা তৈরি করলে আরেকটু ছোট হতো শুরুতেই, তা সত্ত্বেও এখন যে আজকে যে সংশোধিত বাজেট আমরা অনুমোদন করলাম, উন্নয়ন বাজেট, এটা মূল উন্নয়ন বাজেটের 82%, এবং তার মানে হলো 18% কমিয়ে সংশোধন করা হয়েছে। এই সংশোধন, এই অনুপাতেই
বৈদেশিক ঋণ ও সাহায্যের সংশোধন এই পর্যায়েই কমেছে। স্থানীয় অর্থায়ন, যেটা সরকারের সরাসরি অর্থায়ন, এবং স্থানীয় আমাদের সরকারি স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর নিজস্ব অর্থায়ন, যে অর্থায়ন, সেটা সব মিলিয়েই স্থানীয়ভাবে প্রায় একই অনুপাতে কমেছে। যদিও বিভিন্ন মন্ত্রণালয়ে কিন্তু বিভিন্নভাবে কমানো হয়েছে। তার কারণ এটা যখন আমরা এটা সংশোধন করা হচ্ছিল, তখন দেখা যাচ্ছিল যে কোনো কোনো মন্ত্রণালয় একদমই বাস্তবায়ন কম ছিল, সেখানে বরাদ্দ একটু সরিয়ে যেসব মন্ত্রণালয় অনেক বেশি বাস্তবায়ন করছে সেখানে সরানো হয়েছে। এই যে 82% হলো সংশোধিত বাজেট, হয়তো আমরা জানি না, হয়তো এটা কিন্তু প্রত্যেকবারই যখন পত্রপত্রিকায় বলা হয় যে এই বাজেটের মানে উন্নয়ন বাজেটের এতটুকু বাস্তবায়ন হলো, সেটা কিন্তু ওই সংশোধিত বাজেট বলা হয়, কিন্তু একদম শেষ পর্যন্ত আসলেই যে কত ব্যয় হলো, কত টাকা আসলে ব্যয় না হয়েও প্রকল্প পরিচালকের হাতে রয়ে গেল, এগুলো খুব কমপ্লিকেটেড বলি। এগুলোর কোনো হিসাব আসলে কখনো আর পাওয়া যায় না। কাজে আমরা যখন বলি যে সংশোধিত এতদূর বাস্তবায়ন হয়েছে, সেটা আমরা সংশোধিত বাজেটে, কাজে এখন বলা হবে যে 82% বাস্তবায়ন হয়েছে বলেই পত্রিকায় দেওয়া হবে, কিন্তু আসলে যে এটাই হবে বাস্তবায়ন, হয়তো এর থেকে কম হতে পারে। এখন এই যে কম হলো, বিশেষ করে আমি পরে বলবো যে কি কি মন্ত্রণালয়ে বেশি হয়েছে, কি কি মন্ত্রণালয়ে কম হয়েছে বাস্তবায়ন। এটাকে কম হতে পারে এই কারণে বলছি যে অন্যান্য বছরে মূল বাজেটের এই 7 মাসে, প্রথম 7 মাসে 27% থেকে 30% পর্যন্ত ব্যয় হয়ে থাকে, বাকিটা শেষের দিকে বেশি জোরে দ্রুত ব্যয় হয়। আমাদের ক্ষেত্রে এই 7 মাসে গড়ে মূল বাজেটের যে বরাদ্দ ছিল সেটা 22% ব্যয় হয়েছে। কাজেই এটা একটা হেডলাইন হতে পারে যে অন্য বছর 27 থেকে 30%, এবছর মাত্র 22%। আমি এর আগে অনেকগুলো সম্মেলনে বলেছি যে এটা কেন হয়েছে, আবার সেই একই কারণ বলতে চাই না, যে আমরা সংশোধন করেছি, কমিয়েছি, কাটছাট করেছি, অপ্রয়োজনীয় প্রকল্প বাদ দিয়েছি, এবং নতুন প্রকল্প তৈরি করতে সময় লেগেছে, প্রকল্প পরিচালকরা খুঁজে পাওয়া যায়নি, নতুন পরিচালক নিয়োগ দিতে হয়েছে, এই সব কিছু। হয়তো যেহেতু এখন সেই সমস্যাগুলো চলে গেছে, প্রধান উপদেষ্টাও এখন বলছেন যে আমাদের এখন তো আমরা প্রায় স্থিতি অবস্থায় এসেছি, এখন আমরা বাস্তবায়ন দ্রুত গতিতে যেতে পারবো। কিন্তু সেখানেও আমরা একটা বিষয় নিয়ে খুব আলোচনা করেছি, সেটা হলো এখন যেমন এই সংশোধিত বাজেটে 1437টা প্রকল্প আছে। এখন এগুলোর মধ্যে আমরা যখন বলছি যে বাস্তবায়ন সংশোধন করছি, কাটছাট দিচ্ছি, সেটা হলো চলতি প্রকল্পগুলো যেগুলো মন্ত্রণালয় থেকে সময় বাড়ানোর জন্য বা অর্থ বাড়ানোর জন্য সংশোধনী আসছে, সেগুলো পরিকল্পনা কমিশনে এসে সেগুলোকে আমরা যাচাই বাছাই করছি। আর আছে কিছু প্রকল্প যেগুলো আমাদের যে বৈদেশিক সম্পর্ক বিভাগ ERD, সেখান থেকে আবার কাটছাট অন্যভাবে হয়েছে। যেমন বিশ্বব্যাংক চেয়েছিল যে ওদের যে অনেক আগের কালের অর্থায়িত প্রকল্প আছে, সেগুলো তো অনেক দিন ধরে পড়ে আছে, এইসব
মৃত প্রকল্পকে যদি আমরা বাদ দিয়ে দিতে পারি, তখন সেখানে আলাদাভাবে আমরা একটা অনুশীলন করে ওগুলোকে মৃত প্রকল্প, যেটা এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়িত, সেগুলো বেশ কিছু আমরা বাদ দিয়েছি, এবং সেটা আমাদের যে সেই বরাদ্দটাই আমাদের বাজেট সহায়তা খাতে স্থানান্তরিত হয়েছে বিশ্ব ব্যাংকে। কিন্তু আজকে আমরা যেটা আলোচনা করেছি যে আমরা তো চলতি প্রকল্পগুলোতে শুধু সংশোধন করে যে কাটছাট করেছি, এগুলো শুধু যেগুলো সংশোধনের জন্য প্রয়োজন হয়েছে পরিকল্পনা কমিশনে পাঠানোর জন্য, কারণ ওগুলোর মেয়াদ বৃদ্ধির দরকার ছিল বা নতুন কিছু অর্থ বরাদ্দের দরকার ছিল। কিন্তু আমরা যেটা আলোচনা করলাম যে এতগুলো যে অধিকাংশই তো হলো চলমান প্রকল্প, এই চলমান প্রকল্পগুলো মন্ত্রণালয়ে আছে, এগুলোর বরাদ্দ হয়ে আছে, এগুলোর কি অবস্থা, এগুলো কি ভালো অবস্থায় আছে না অনেক প্রকল্প বহুদিন ধরে পড়ে আছে, কোনো অগ্রগতি হচ্ছে না, সেগুলো তো পরিকল্পনা কমিশনে আসার সুযোগ হচ্ছে না। কাজেই আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে সকল প্রকল্পগুলি যেগুলো আগে থেকেই চলমান এবং সংশোধনের জন্য আমাদের কাছে আসছে না কিন্তু মন্ত্রণালয়গুলোতে আছে, হয়তো চলমান আছে, অথবা কেউ এদের খোঁজ খবর নিচ্ছে না, মৃতপ্রায়, সেগুলোর একটা খোঁজ খবর নেওয়ার জন্য পরিকল্পনা কমিশন থেকে মন্ত্রণালয়গুলোর সাথে সমন্বয় করে একটা উদ্যোগ নিতে পারি যে আমরা আসলে এতগুলো যে আমরা তো কিছু কিছু যেগুলো আমাদের কাছে এসেছে পরিকল্পনা কমিশনে সেগুলো সংশোধন করেছি, সেগুলোর ব্যয় সংকোচন করেছি, কাটছাট করেছি, কিন্তু যেসব প্রকল্প চলমান কিন্তু আছেই, পড়েই আছে মন্ত্রণালয়ে, সেখানে শুধু যে হয়তো পড়ে আছে তার না, অর্থ বরাদ্দ হয়ে আছে বলে আমার মনে হয়েছে, যেটা আমি উল্লেখ করেছি, যে ওই প্রকল্পগুলোতেই সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে। কারণ ওই প্রকল্পগুলো তো এখানে থেকে পাশ হয়ে চলে গেছে এবং সেই প্রকল্পগুলো চলমান, সেই প্রকল্পগুলোর অর্থ বরাদ্দ করা আছে, তারা চাইলেই অর্থ মন্ত্রণালয় ছাড় দিচ্ছে, কিন্তু আমাদের কাছেও সংশোধনের জন্য আসছে না, কারণ ওই বরাদ্দ দিয়েই তারা চলমান আছে। কিন্তু সেখানে যে দুর্নীতি হচ্ছে না তা তো আমরা জানি না। আমি শিক্ষা মন্ত্রণালয়ের অভিজ্ঞতা থেকে এই কথাটা বলতে পেরেছি যে আমরা শুধু এখানে কাটছাট আর সংশোধন করছি, কিন্তু যেই চলমান প্রকল্পগুলো চলছে মন্ত্রণালয়গুলোতে, সেখানে তো প্রচন্ড অনেক ক্ষেত্রে দুর্নীতি অনিয়ম হচ্ছে, সেগুলো প্রকল্প পরিচালকরা করে যাচ্ছে। আমি কিছু কিছু ক্ষেত্রে একদমই ধরতে পেরেছি বলে ওগুলোকে থামিয়ে দিয়েছি, কিন্তু সেটা পরিকল্পনা এসে সংশোধনের দরকার হয়নি। সেগুলো তো যদি থামিয়ে না দিতাম, যদি অনিয়ম বন্ধ না করতাম, তাহলে তো ওগুলো চলতেই থাকতো। এটা একটা সমস্যা যেটা আমরা চিহ্নিত করেছি এবং যেটা আমরা কাজ করবো ভেবেছি। আর এই যে মূল উন্নয়ন বাজেটের এবার মাত্র 22% এখন পর্যন্ত বাস্তবায়ন হয়েছে। এটাকে কি বলবো, আমি যদি সাংবাদিক হতাম এটাকে বলতে পারতাম যে উন্নয়ন বাজেটের বাস্তবায়নের ধস, অথবা বলতে পারতাম ব্যয়ের সাশ্রয় এবং গুণগত মানের দিক থেকে নজরদারির জন্য সীমিত, এই বছরের সীমিত আর্থিক সংস্থানের পরিপ্রেক্ষিতে একটা মিতব্যয়ী ভাবে বাজেট উন্নয়ন বাজেট বাস্তবায়ন করা হচ্ছে। অথবা আমি এটাও বলতে পারতাম যে এত কম যদি 7 মাসে বাস্তবায়ন হয় তাহলে কি কোথায় এটা অতি মিতব্যয়ী, তিনভাবেই বলতে পারতাম আমি যদি সাংবাদিক হতাম। আর এখানে এই মন্ত্রণালয়ের থেকে আমি বলবো যে যতদূর হয়েছে আমরা যতদূর প্রকল্পগুলোকে
ভালো করতে পেরেছি। তারপর আমরা এখন থেকে বাস্তবায়ন আরো দ্রুত করার চেষ্টা করব। সেখানে বিভিন্ন খাতে যা হয়েছে সেটা ঠিক মতোই হয়েছে, যদিও কম বাস্তবায়ন হয়েছে বলে মনে হচ্ছে, কিন্তু খাতোয়ারি বাস্তবায়ন ইয়েটা আমার এখান থেকে হারিয়ে গেছে। ওটা কোথায় গেছে? আমি হ্যাঁ, এটা এখানে গেল কি করে? তাও এটা আমারটা না, যাই হোক আমি একটু নোট করে রেখেছিলাম কি হচ্ছিল। আমরা যেভাবে চেয়েছি, আমি পয়লাতেই যেভাবে একটা দিক নির্দেশনা ঠিক করেছিলাম পরিকল্পনা কমিশনে, ঠিক সেভাবেই হয়েছে। মানে অর্থ সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ দেওয়া হয় প্রত্যেকবারই, এবং এবারও দেওয়া ছিল। সেটা হলো স্থানীয় সরকার বিভাগ, মানে যেখানে স্থানীয় রাস্তাঘাট এগুলো হয়, এবং যেখানেই ওই যে চাহিদা বেশি থাকে বিভিন্ন অঞ্চলের জনপ্রতিনিধিদের কাছ থেকে। এখানে কিন্তু জনপ্রতিনিধিরা নেই, কিন্তু আমি আগেই বলেছিলাম যে আমরা স্থানীয় যেসব প্রকল্প, রাস্তাঘাট মেরামতের জন্য, পুল ভেঙে গেছে সেগুলো মেরামতের জন্য, এবং স্থানীয়ভাবে স্কুল, প্রাইমারি স্কুলগুলো ভালো করার জন্য, এই স্থানীয় প্রকল্পগুলো যদিও জনপ্রতিনিধি নাই, তবু এটা খুব আশার কথা যে এইখানে প্রকল্প বাস্তবায়ন অন্তত 30% হয়েছে, এবং এটাই সবচেয়ে বেশি বরাদ্দের খাত। আর আর দ্বিতীয় যেটা বরাদ্দের খাত সেটা হলো বিদ্যুৎ খাত। সেখানেও গড়ের থেকে বেশি 33% হয়েছে। কিন্তু যেই খাতে তৃতীয় উচ্চতম বরাদ্দের খাত, যেটা হলো সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেখানে 19%, মানে গড়ের থেকে কম বাস্তবায়ন হয়েছে। এটার বোধহয় একটা কারণ হলো আমরা এখানে যাওয়ার আগে বড় বড় যেসব মহাসড়ক প্রকল্প, এগুলো কোনোটা 4 লেন করার জন্য, যেমন ওই যে ইয়ে থেকে পদ্মা সেতুর পারে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত, এখন এগুলো এখনই জরুরি কিনা, এখনই দুই পাশে সব গাছ কেটে ফেলা দরকার কিনা, এগুলো নিয়ে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। এবং আরো কিছু বড় বড় মহাসড়ক নির্মাণের ক্ষেত্রে আমরা একটু ধীর গতিতে গিয়েছি। এজন্য এখানে বরাদ্দ বেশি থাকলেও মাত্র 19% দেওয়া হয়েছে। কিন্তু আমরা আগেই বলেছি যে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু গ্রামাঞ্চলের অনেক চরাঞ্চলে, গ্রামাঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে, এসব জায়গায় যে শুধু শিক্ষকের সংকটটা না, এইসব জায়গাতে স্কুলের ঘরগুলো অনেক ক্ষেত্রে, এমনকি ঢাকারও আশেপাশে অনেক জায়গায় সরকারি প্রাইমারি স্কুলগুলোর যে দৃঢ় স্কুল ঘরগুলো, এগুলো অনেকগুলোই খুব অনিরাপদ ছিল। কাজে এই খাতে আমরা একটু গুরুত্ব দিয়েছিলাম। এই জন্য এটা চতুর্থ খাত, এখানে 23-24% মতো হয়েছে, বাস্তবায়ন হয়েছে। রেলপথের পরে সেখানে বাস্তবায়ন কম হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি খাত ষষ্ঠ অনুযায়ী, বরাদ্দ অনুযায়ী, সেখানে আবার বেশি হয়েছে, 37% হয়েছে। যেটাতে কম হয়েছে আসলে যে দুইটা খাত, সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত। এই দুইটাই আমি উল্লেখ করতে চাই।
সেটা হলো স্বাস্থ্য সেবা খাত এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা। প্রাথমিক শিক্ষায় বরাদ্দ ভালো ছিল এবং বাস্তবায়নও ভালোই হচ্ছে, কিন্তু স্বাস্থ্য সেবা খাতে বাস্তবায়ন কম হচ্ছে, বরাদ্দ ছিল, বাস্তবায়ন কম হচ্ছে। আমার নিজের খাত মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, এখানেও বাস্তবায়ন কম হচ্ছে। এই দুটো বিভাগে কম বাস্তবায়নের একটা কারণ হয়তো এখন আমরা একটু সংশোধন করব, কিন্তু আমি আগে বলেছিলাম কেন বাস্তবায়ন কম হচ্ছে। তার কারণ হলো স্বাস্থ্য খাতে অনেক জায়গায় স্থাপনাগুলো আছে, ভবনগুলো নির্মিত আছে, এমনকি যন্ত্রপাতিও আছে, অব্যবহৃত পড়ে আছে, টেকনিশিয়ান নাই, নার্স নাই, ডাক্তার নাই। কাজে এটা তো অবকাঠামোর থেকেও অনেক বেশি প্রয়োজন হলো নার্স ডাক্তার বেশি নিয়োগ দেওয়া এবং তাদেরকে ওইসব প্রত্যন্ত অঞ্চলে যেতে দেওয়া। একটা সুশাসনের বিষয়, কি করে ডাক্তাররা নার্সরা আসলে ঢাকাতে শুধু না এসে ওইসব জায়গায় যাবেন। দ্বিতীয়ত এটা ওদের ওদের নিয়োগের একটা সমস্যা, অনেক বেশি নিয়োগ দরকার। ডাক্তারদের যতদূর অনেক পদ খালি আছে, এই পদ খালি থাকার একটা কারণ যে অনেক বেকার ডাক্তারও আছেন, কিন্তু অনেক ডাক্তার আছেন যারা প্রত্যন্ত অঞ্চলে যাবেন না। কিন্তু আমাদের ডাক্তার অনেকগুলো পদ শূন্য আছে। ঠিক তেমনি ভাবে যে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এইখানেও এবং এইখানেও জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় হয়েছে, অনেক জায়গায় বড় বড় ভবন হয়ে গেছে, কিন্তু শিক্ষা কার্যক্রমের ক্ষেত্রে কয়েকজন শিক্ষক, 200-300 জন ছাত্র আর অসংখ্য কর্মচারী আছেন। সবই রাজনৈতিক বিবেচনায় আগে থেকে নেওয়া। কর্মচারীর সংখ্যা শিক্ষকদের থেকে বেশি, ছাত্রদের থেকে বেশি, এরকম অনেকগুলো আছে যেগুলো জেলায় জেলায়। এগুলো নিয়ে যে কি করা হবে আমাদের যে সময় নেই, কাজে এগুলো নিয়ে পরিকল্পনা করার আমাদের সুযোগ নেই। কিন্তু এগুলোতে আর নতুন করে বড় বড় ভবন স্থাপনা অনেক প্রস্তাব আছে, কিন্তু সেগুলো বাস্তবায়ন আপাতত স্থগিত রাখতে বলেছি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনকে। সেজন্য এখানে এই উন্নয়ন খাতে ব্যয় কম হচ্ছে, কিন্তু কতগুলো যেগুলো দরকারি, যেমন বড় বড় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতগুলো কলেজও আছে, ঢাকা কলেজ, ইডেন কলেজ এবং শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এসব জায়গায় অবকাঠামো, ছাত্রাবাস, ছাত্রীবাস, এগুলো দরকার। এগুলোর ক্ষেত্রে আমরা অবকাঠামো তৈরি শুরু হবে এখন, কাজেই ওগুলো বাস্তবায়ন শুরু হবে বলে এখানেও উন্নয়ন খাতে বাস্তবায়ন বাড়বে। স্বাস্থ্য খাতের সমস্যা আসলেই এখানে উন্নয়ন বাজেট খুব, আর মানে যা বরাদ্দ তার থেকে কমই থাকবে অনেক। তার কারণ হলো এখানে আসলে আর নতুন করে ভবন নির্মাণ করলে লাভ হবে না। এখানে আমাদের প্রশিক্ষণ দরকার এবং নার্সদের প্রশিক্ষণ দরকার এবং নার্স নিয়োগ দরকার, ডাক্তারদেরকে নিয়োগ দরকার এবং ওইসব জায়গায় পাঠানো দরকার। আর এই হলো, এর থেকে খুব বেশি কিছু নাই। আরেকটা খাত যেটা তো যথেষ্ট বরাদ্দ আছে, এটা 16তম বরাদ্দের খাত। এখানে যা বরাদ্দ ছিল জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, এখানে আসলে মূল বরাদ্দ যা ছিল সেটার 78% ব্যয় হয়ে গেছে। আমি উপদেষ্টাকে, ফজল কবির আমার ছাত্র, বলেছি যে এ তো থেমে যেতে হবে, এই বরাদ্দ তো আর কুলাবে না। কিন্তু আমরা এটাকে মনে আছে, আমরা এই প্রকল্পগুলোকে একনাকে
সমানে পাশ করে দিয়েছি। তার কারণ হলো জ্বালানি আর খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মধ্যে হলো ওই যে অনেকগুলো কূপ, প্রাকৃতিক গ্যাসের কূপ, এগুলো পড়েছিল, অথচ এগুলো সবগুলোই বিভিন্ন পর্যায়ে, কোনগুলো অনুসন্ধান, কোনগুলো কার্যকর করা, উত্তোলনের জন্য তৈরি করা, কোনগুলো মাঝামাঝি পর্যায়ে। এগুলো যত প্রকল্প এসেছে সব প্রকল্প আমরা ছেড়ে দিয়েছি। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বিশেষ করে যেসব প্রকল্প ছিল এগুলো এখনো বলা হচ্ছে ওইটা খুব অবহেলিত জায়গা। এখানে যেমন যতগুলো প্রকল্প এসেছে সব প্রকল্প আমরা পাওয়ার সাথে সাথে পাশ করে দিচ্ছি, কিন্তু তবু যথেষ্ট প্রকল্প তৈরি হয়নি। তো একদম সবশেষে আমাদের একটা আলোচনার বিষয় ছিল যে আমরা এখনো প্রকল্প তৈরির ক্ষেত্রে আমাদের প্রকল্প তৈরি দুইভাবে হয়, মন্ত্রণালয় থেকে ডিপিপি বলে, আর মন্ত্রণালয়ের পরিকল্পনা কমিশন থেকে বলে প্রজেক্ট ইভ্যালুয়েশন কমিটি। এগুলোতে আমরা পরিবর্তন আনতে চেয়েছিলাম, কিন্তু পরিকল্পনা কমিশন বা আমার যথেষ্ট মনোযোগ না দেওয়ার কারণে এখনো এই প্রক্রিয়াটা, যে প্রজেক্ট কিভাবে তৈরি হবে এবং কিভাবে মূল্যায়িত হবে, তারপর তো সেটা অনুমোদনের জন্য একনেকে যাবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা পরিবর্তন আনতে চাই, কারণ প্রজেক্টের কিছু গলত থেকে যায়। ওই প্রজেক্ট যখন তৈরি হয় তখন বিশেষ করে কাঠামোগত যেগুলো অবকাঠামো প্রকল্প, এগুলো দেখা যায় যে পাশ হয়ে গেছে, তারপর এর প্রকল্পের অবকাঠামোর যে নকশা সেটাতে গরমিল আছে। আর আরেকটা হলো যে স্থানীয় যেসব প্রকল্প, এইসব প্রকল্পের ক্ষেত্রে যারা উপকারভোগী এদের সাথে যদি আলোচনা করার কোনো নিয়ম এখানে এখন প্রচলিত নিয়মে নাই, কিন্তু উপকারভোগীদের সাথেই যদি আলোচনা না করা হয়, এবং স্থানীয় পর্যায়ে মানুষরা কিন্তু অনেক প্রযুক্তি নিজেরা উদ্ভাবন করে, বিশেষ করে কৃষি ক্ষেত্রে, যেখানে লবণাক্ত পানি রয়েছে, যেখানে এমনকি ভাসমান কৃষি ব্যবস্থা, আমরা উপর থেকে প্রযুক্তি চাপিয়ে যাওয়া হলে এটা স্থানীয়ভাবে উদ্ভাবিত যেসব প্রযুক্তি, এগুলোর সাথে মিল থাকে না। আমরা এগুলো এই পর্যায়ে স্থানীয় জ্ঞান, স্থানীয় উপকারভোগীদের দেওয়া পাওয়া, এগুলো প্রকল্প যখন তৈরি হয় তখনই কিন্তু এগুলোর দিকে খেয়াল রাখা উচিত। আর বিশেষজ্ঞ পর্যায়ে যখন প্রকল্প পর্যালোচনা হয়, প্রজেক্ট ইভ্যালুয়েশন কমিটি, সেখানে ওই যে নকশাগত কোনো ত্রুটি আছে কিনা সেটা পরে দেখা যায় না, যে এলিভেটেড এক্সপ্রেস হয়েছে কিন্তু বাম পাশেরটা ডান পাশে হয়ে গেছে, কারণ বিদেশি পরামর্শক এসে দিয়ে গেছে এবং সেখানে তো বামের বদলে ডান দিকে চলে ট্রাফিক। আরেকটা হলো যে আমাদের সব প্রকল্পগুলি হলো যে কোনো প্রকল্প, এর সাথে পরিবেশ কিছু না কিছু প্রভাব হবেই। বাংলাদেশের মতো জনবসতি একটা জায়গায় যে কোনো উন্নয়ন প্রকল্প নিলে কৃষি জমির ক্ষতি হবে, বা কিছু বায়ু দূষণ হবে, পানি দূষণ হবে, যতই আমরা প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করি না কেন। কাজে পরিবেশের উপর কি প্রভাব পড়বে, বিশেষ করে আমরা জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং আমাদের পরিবেশ ক্রমান্বয়ে এই উন্নয়নের জন্য এবং নগরায়নের জন্য, শিল্পায়নের জন্য পরিবেশের উপর চাপ পড়ছে, বায়ু দূষণ, পানি দূষণ এগুলো হচ্ছে। এই জন্য প্রকল্প বাস্তবায়ন, প্রকল্প পর্যায়ে এগুলো পাশ করার আগে এখনকার নিয়ম হলো
যে পরিবেশ দপ্তর থেকে বলা হয় হ্যাঁ অথবা না, তারা বলে দেয় হয় হ্যাঁ, তাহলে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে সেটাকে অধিকাংশ ক্ষেত্রে হ্যাঁ করা হয়। কিন্তু ওই পরিবেশ দপ্তরে কি করে হাঁকে নাকে হাঁ করতে হয় সেটার একটা আমার নিজের অভিজ্ঞতার তরফ থেকেও জানি, সেটা একটা নিয়ম আছে। এটাই হলো সমস্যা। কাজেই ওই হাঁ থেকে না থেকে হাঁ করা জার্নালিস্টের জানা উচিত পরিবেশ অধিদপ্তরে গেলে কি করে হয়। ইভেন বাড়ি নির্মাণের ক্ষেত্রে, এই যে নতুন অ্যাপার্টমেন্ট নির্মাণের ক্ষেত্রে, এখানেও তো পহলাবার না হয়, তারপর কিছুদিন পর হাঁ হয়ে যায়। আর ইয়ের আরেকটা কি জন্য বলছিলাম, আর হলো কাজে এই পরিবেশের শুধু হাঁ না দিয়ে কোনো লাভ হবে না। যদি আসলেই আমরা পরিবেশ বান্ধব প্রকল্প নিতে চাই, ন্যূনতম পরিবেশের উপর সবচেয়ে কম কম নেতিবাচক প্রভাব ফেলে, তাহলে প্রকল্প যখন পরিকল্পনা করা হয়, সেটা যখন নকশা করা হয়, ডিজাইন করা হয়, তখনই পরিবেশবিদ বিশেষজ্ঞদের সেখানে অন্তর্ভুক্ত থাকা উচিত এবং সেইভাবে কারিগরি বিশেষজ্ঞ থাকা উচিত। এবং এটার মানে হলো যে এই প্রকল্প মূল্যায়ন পদ্ধতিকে একদম একটা আমলাতান্ত্রিক ভাবে ছকবান্ধা ভাবে রেখে, যেটা খুব গোপন থাকবে, যেখানে বেশি কিছু থাকবে না, বেশি বাইরের কেউ বেশি দেখবে না, এটা ভালো কথা না। একটা প্রকল্প তো মানুষের জন্যই, কাজে এখানে এটা আরো উন্মুক্ত হওয়া উচিত এই পদ্ধতিটা। এবং এই পদ্ধতিতে বিশেষজ্ঞদের উপকারভোগীদের সকল ধরনের অংশীদারিতে কিছু মতামত, বিশেষ করে বড় প্রকল্প হলে থাকা উচিত বলে মনে করি। আমাদের এখন পর্যন্ত পরিকল্পনা কমিশনের আমার ব্যক্তিগত ব্যর্থতা হলো যে এটা আমরা একদম পহেলাতেই আমি এটা চিন্তা করেছিলাম, কিন্তু এখন পর্যন্ত এইখানে বেশি দূর অগ্রসর হতে পারিনি, কারণ শিক্ষা মন্ত্রণালয় নিয়ে এত মাথা ব্যথা ছিল যে নজর দেওয়ার সময় হয়নি। সবাইকে ধন্যবাদ। স্যার, আমরা আমি কিশোর থেকে বলছি। স্যার, আপনারা বলছেন যে প্রকল্প পরিবেশ বিভাগের বিষয়গুলো গুরুত্ব দেওয়া কথা। তো স্যার, এইগুলো তো স্যার ফিজিবিলিটি স্টাডি পর্যায়ে হওয়ার কথা, তখনই তো এইগুলো যাচাই বাছাই করে। কিন্তু আমরা যেটা দেখি স্যার, আমাদের ফিজিবিলিটি স্টাডি গুলো হয় সেগুলো অধিকাংশই ত্রুটিপূর্ণ এবং দেশে সেরকম কোনো ভালো ফার্ম নেই। এই বিষয়ে স্যার আপনাদের কি উদ্যোগ নেবেন আপনারা? আর দ্বিতীয় কথা স্যার, যে এই পর্যন্ত যতগুলো প্রজেক্ট অনুমোদন দেওয়া আছে সেগুলো বাস্তবায়ন করতে 38 লক্ষ কোটি টাকা লাগছে। তারপরেও দেখছি স্যার আপনারা নতুন নতুন প্রকল্প অনুমোদন দিচ্ছেন, আবার আপনারা বলছেন যে আমাদের আর্থিক সংকট আছে। তো এমন পরিস্থিতিতে স্যার আগে সরকারের যে প্রক্রিয়া চলছিল, প্রকল্প অনুমোদন প্রক্রিয়া, সেই প্রক্রিয়াই চলছে। তারপরে বিষয়টা কোন কোন উদ্যোগ নিচ্ছেন? আমি বলেছি যে পুরো প্রক্রিয়াটা বদলাবো, কিন্তু এটা বলিনি যে প্রত্যেকটা প্রকল্প যখন আমার কাছে আসে তখন আমরা এটা যাচাই বাছাই করছি না। আমি তো বারবার বলছি যে প্রত্যেকটা প্রকল্প আলাদা আলাদা ভাবে যাচাই বাছাই করছি, কাটছাট করছি। এমনকি যে প্রকল্পগুলা একটু আগেই যে বললাম যে চলমান আছে, আমাদের কাছে আসছে না, মন্ত্রণালয় আছে, সেগুলো সম্বন্ধে বলেছি যে চলমান আছে, অর্থ বরাদ্দ আছে, কিন্তু এগুলোর দিকে একটু তাকান, এখানে অনেক দুর্নীতি অনিয়ম হয়, এগুলোকে ব্যয় সাশ্রয় করার চেষ্টা করুন। কাজে আগের মতো আছে তো, সব তো নিয়ম তো আগের মতোই আছে, এখনো বেশি বদলানো যায়নি। তো আমি তো বললামই যে ডিপিপি পিএসসি নিয়মগুলো আগের মতোই আছে, কিন্তু বদলানোর চেষ্টা করছি বলে সাথে সাথে তো বদলানো যায় না, এটা নিয়ম করে পাশ করতে হয়। যেমন আমরা সরকারি ক্রয়, যেটা একটা খুব বড় দুর্নীতির জায়গা, সব যত ক্রয় হয় সরকারের, এই সব প্রজেক্ট বাস্তব যখন একমেক থেকে পাশ হয়, তারপরেই তো অর্থ মন্ত্রণালয়ের যে নেতৃত্বে যে সরকারি ক্রয় পারচেজ কমিটি সেখানে যায়, সেখানে গিয়ে তো ওই টেন্ডার হয়, সেই টেন্ডার প্রক্রিয়া কি করে আরো স্বচ্ছ করা যায়, আরো ভালো করা যায়। এবং এখন হয়তো 30-40% আছে যেটা ই প্রকিউরমেন্ট, মানে ইয়েতে হয়, জিপিতে হয়। আমরা এটাকে
অন্তত 90 ভাগে নিতে চাই আমাদের সময়কালের মধ্যেই। এবং নির্দেশনা দেওয়া হয়েছে যদি প্রকল্প ওইভাবে না থাকে তাহলে অর্থ মন্ত্রণালয় ছাড় দেবে না। আজকে আরেকটা নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রকল্পগুলো সবগুলো কি পর্যায়ে আছে, কিভাবে আছে, এটাও একটা ইয়েতে থাকা উচিত। কি বলে এটাকে, হ্যাঁ, এটা ইলেকট্রনিক প্রজেক্ট ম্যানেজমেন্ট। এতক্ষণ যে কথাগুলো বললাম যে প্রজেক্টগুলো কোথায় আছে, কিভাবে আছে আমরা জানি না, সবগুলো প্রজেক্ট কোথায় কিভাবে আছে এটা জানার একটা সফটওয়্যার আছে। এখন এখানে সবাই সব মন্ত্রণালয় সব প্রজেক্ট গুলো দিচ্ছে না। আজকের সিদ্ধান্ত হলো, প্রধান উপদেষ্টা বলেছেন যে যে প্রজেক্ট গুলো ওইখানে দেখা যাবে না সেই প্রজেক্ট গুলোর জন্য মন্ত্রণালয়ে অর্থ ছাড় নিতে গেলে অর্থ মন্ত্রণালয় ছাড় দেবে না, কাজেই যাবে কোথায়। এটা তো তখন বাধ্যতামূলক হয়ে যাবে। উনি জানতে চেয়েছিলেন যে কত শতাংশ প্রকল্প এখনো তার অধীনে আসেনি। ঠিক তেমনি ভাবে আমরা যে সরকারের প্রকিউরমেন্ট টেন্ডারিং প্রসেস সেটা সংশোধন করে একটা প্রস্তাব করে ফেলেছি, যেটা 2-3টা কমিটি হয়ে গেছে। এরপরে মন্ত্রী উপদেষ্টা পরিষদের কমিটিতে পাশ হবে। কাজে একদম তো আমরা কোনো নিয়ম বদলাচ্ছি না তা না, বেশ কিছু নিয়ম বদলানো হচ্ছে। আগে কথা কি ছিল, আমি 10 মিনিট কথা আমি হসপিটাল আচ্ছা, আমাদের এতজন আছেন, ওনারা অনেক কিছু বলতে পারেন, আমার থেকে বেশি তো ওনাদের অভিজ্ঞতা। বুঝতে পারছি না আজকে আপনি ব্রিডিং করবেন কি করবেন না, এই ব্রিডিং শুরু 10 বছর আগে আমরা নীতিতে ছিলাম, আমরা একবারে জোর করে এসে বসেছিলাম যে সাথে হতে হবে। এর একটা কারণ ছিল, আমি এই এখানে আসব নাকি এবার কেয়ারে গিয়ে দেখবো যে আসলে আমার একটা মৃদু হার্ট অ্যাটাক হয়েছে কিনা সেটা পরীক্ষা করব, সেটা না করে এখানে এসেছি। এখন গিয়ে করব, কারণ একটা রক্ত পরীক্ষা করলে উপদেষ্টা না থাকলে তো তোমরা সচিবের কাছে কিছুই জিজ্ঞেস করো না, কাজেই কি জন্য আসবে? অন্তত উনাকে জিজ্ঞেস করো না কিছু। আমাকে ছাড়া কাউকে তো জিজ্ঞেস সরি আমাকে ছাড়া তো কারোর কাছ থেকে উত্তর নিচ্ছে না। অবকাঠামো বা ইয়েতে স্বাস্থ্যের জন্য বছর পর বছর ইয়ে হয়ে আসছে, আমাদের স্বাস্থ্যটা কি আসলে এভাবেই থাকে? স্বাস্থ্যখাতে বরাদ্দ আমাদের 40% করার সুভাষ আছে, কিন্তু এটা সুভাষ থেকে বাড়ায় কত পার্সেন্ট করা যেতে পারে? কথা বলিনি, আমি বলেছি বাস্তবায়নের ক্ষেত্রে আমরা এই বছর এখন থেকে বেশি দালান কোঠা বানাচ্ছি না, কিন্তু আমরা নার্স এবং ইয়ে নিয়োগ করবো, সেই খরচটা যায়
রাজস্ব খাতে, শিক্ষাতেও আমরা বিভক্ত শিক্ষকদের একটু সুযোগ সুবিধা বাড়াতে চেষ্টা করছি। ওদের বিভক্ত শিক্ষকদের 7-8 হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে। কাজে 5-6 বছর ধরে তাদের বকেয়া, তাদের ন্যায্য বকেয়া যেই অবসর ভাতা সেটা পাচ্ছে না সরকার। ওটা ওদেরই টাকা। আমি এখানে শিক্ষা মন্ত্রণালয়ে বসে আছি, তাদের টাকা 7-8 বছরের বকেয়া টাকা, এটা না দিতে পারা তো একটা প্রচন্ড অন্যায় রাষ্ট্রের পক্ষে। এখন যদি বলা হয় আপনি কেন দিচ্ছেন না, আপনি প্রচন্ড অন্যায় করছেন, ঠিক আছে অন্যায় করছি, কিন্তু 7-8 হাজার টাকা, 7-8 হাজার কোটি টাকা এই এই যেখানে জমা ছিল এটা লোপাট করে দেওয়া হয়েছে। এখন সব খাতেরই তো সমস্যা আছে। 20,000, 7-8 হাজার, 7,000। আমি তো এত মুখস্থ জানি না। আমি একটা ডিও লেটার লিখেছি অর্থ মন্ত্রণালয়ে, সেখানে সব আছে। আমি তো এত মুখস্থ জানি না। আর তোমরা এত আমার প্রিয় সাংবাদিক এত আমাকে কোশ্চেন জিজ্ঞেস করছো, আমি যখন বলছি যে আমার হার্ট অ্যাটাকটা হয়েছে কিনা সেটার একটা রক্তের পরীক্ষার জন্য আমি এখন যাব, একবারও তো বললে না আপনার জন্য দোয়া করি। দেখেন পুরা